তো শুভ সকাল সবাইকে আমাদের টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2 তে। তো আশা করি সবাই শুনতে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি। তো আজকে যে লেকচারটি আমরা দেখবো সেটা হচ্ছে মেজারমেন্ট অফ টেনসাইল প্রপার্টিজ অফ ইয়ার্ন হতে পারে, ফেব্রিক হতে পারে, ফাইবার হতে পারে, নো ম্যাটার। লেকচার 2 তে আমরা দেখবো আজকে। তো চলো শুরু করা যাক আজকের লেকচার অ্যাবাউট মেজারমেন্ট অফ টেনসাইল প্রপার্টিজ। So first of all, we need to know about some terms as is related with the tensile properties, so we need to learn tensile properties টা কি প্রথমে সেটা আগে জানা দরকার। দেখো যে আমরা সবাই কম বেশি জানি, কম বেশি পড়ে এসেছি, তারপরেও একটু জানবো, তারপরেও একটু ক্লিয়ার হব, আর যাদের জানা নেই তারা জেনে নিব। বিষয় যেটা হচ্ছে যে টেনসাইল প্রপার্টিজ, হোয়াট ডু মিন বাই টেনসাইল প্রপার্টি? বলা হচ্ছে দ্য বিহেভিয়ার্স শোন বাই টেক্সটাইল ম্যাটেরিয়াল, সেটা এনি কাইন্ড অফ ম্যাটেরিয়াল হতে পারে, ফাইবার হতে পারে, ইয়ার্ন হতে পারে, ফেব্রিক হতে পারে। ওকে, when it is subjected to load or tension, যখন এটার উপরে লোড অ্যাপ্লাই করা হবে অথবা টেনশন দেওয়া হবে, আর known as tensile properties। অর্থাৎ কোন একটা ফাইবার, ইয়ার্ন, ফেব্রিকের উপর, ফেব্রিকে যখন আমরা টেনসাইল অর্থাৎ লোড অ্যাপ্লাই করব অথবা কোনো টেনসাইল প্রপার্টিস টেনশন দেওয়া হবে, টানা হবে, তখন এটা কি ধরনের বিহেভিয়ার আচরণ করবে সেটাকে আমরা বলছি টেনসাইল প্রপার্টিস। তাহলে কি টেক্সটাইল ম্যাটেরিয়াল সমূহ যেমন ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক, এরা কি করবে? এরা যখন কি করছে, লোডের ফলে যে আচরণ দিচ্ছে সেটাকে আমরা বলতেছি টেনসাইল প্রপার্টিস। ওকে, কোনোটা ছিঁড়ে যেতে পারে, কোনোটা লম্বা হয়ে যেতে পারে, যেমন প্লাস্টিক ম্যাটেরিয়ালস গুলো যেগুলো, সেগুলো সাধারণত টানলে লম্বা হয়, তারপর একটা সময় ছিঁড়ে যায়। ওকে, তো আবার কোনোগুলো বাড়ে না, এমনিতেই ছিঁড়ে যায়। ওকে, নাও হোপফুলি আমরা বুঝতে পেরেছি টেনসাইল প্রপার্টিসটা কি, যে কোনো একটা ম্যাটেরিয়ালের লোড অথবা টেনশন দিলে যে ধরনের বৈশিষ্ট্য, যে ধরনের আচরণ সে দেখায় সেটাকে আমরা বলতেছি টেনসাইল প্রপার্টিস। ওকে, সেকেন্ডলি ব্রেকিং লোড। নাম শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি যে ব্রেকিং লোড মানে ভেঙে যাবে, অর্থাৎ যে লোডে ভাঙবে। কি ভাঙবে? বলা হচ্ছে যে দ্য লোড রিকোয়ার্ড টু ব্রেক এ স্পেসিমেন ইজ টার্ম এজ ব্রেকিং লোড। আমরা যে ফাইবারটাকে ছিঁড়বো বা আমরা যে পরিমাণ টেনশন দিব বা যে পরিমাণ লোড দিব, দেওয়ার ফলে আমার ফাইবারটা ছিঁড়ে যাবে। মনে করো একটা ইয়ার্ন, একটা দড়ি, কি করছো তুমি, নিচে ইট বেঁধে দিয়েছো, 10টা ইট বেঁধে দেওয়ার ফলে ছিঁড়ে গেছে, অথবা দুইজন ব্যক্তি দুই দিকে টানতেছো, টানার ফলে ছিঁড়ে গেছে। তো এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, একটা লোড দেওয়া হয়েছে বা একটা টেনশন দেওয়া হয়েছে, সেটা কি পরিমাণ? সো ব্রেকিং লোড মিনস দ্য রিকোয়ার্ড লোড to break a specimen is known as breaking load. Load depends on the fiber type, definitely, nature and fiber bonds, crystallinity, orientation, etc. যেমন ন্যাচারাল ফাইবারের থেকে সাধারণত ম্যানমেড ফাইবার গুলোর ইয়ে বেশি হবে, স্ট্রেংথ বেশি হবে, তাই না? দেরিতে ছিঁড়বে। ব্রেকিং লোড ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড as by কিলোগ্রাম, গ্রাম, পাউন্ড, নিউটন ইত্যাদি। নাও টেনজাইল স্ট্রেংথ। তাহলে টেনজাইল স্ট্রেংথটা কি? তো টেনজাইল স্ট্রেংথ মানে শক্তি কতখানি সেটা বোঝাচ্ছে। সো দ্য টার্ম টেনজাইল হ্যাজ বিন derived from the word tension থেকে উৎপন্ন। টেনজাইল স্ট্রেংথ ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি টেক্সটাইল ম্যাটেরিয়াল হুইচ রিপ্রেজেন্ট দ্য রেশিও বিটুইন কিসের? ফোর্স রিকোয়ার্ড টু ব্রেক এ স্পেসিমেন, দিস ইজ নোন এজ ব্রেকিং লোড। ফোর্স রিকোয়ার্ড টু ব্রেক এ স্পেসিমেন, একটা স্পেসিমেনকে ছিঁড়তে বা ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে, সে ফোর্স লাগে, সেটাকে আমরা ব্রেকিং লোড যে আমি চিনি। অ্যান্ড দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য স্পেসিমেন, অর্থাৎ কি একক পরিমাণ জায়গায় কতটুকু ফোর্স প্রয়োগ করলে কোনো একটা ম্যাটেরিয়াল ভেঙে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে, সেটাকে আমরা টেনজাইল স্ট্রেংথ বলছি। কি কি পরিমাণ লোড বা বল প্রয়োগ করলে, এফ বাই এ আর কি, এফ বাই এ আমরা সমীকরণটা জানি। তো যে পরিমাণ, কি পরিমাণ বল প্রয়োগ করলে আমার বস্তুটা ছিঁড়ে যাচ্ছে, এখানে লক্ষণীয় বিষয় কতটুকু ক্রস সেকশন এরিয়া সেটার উপর ডিপেন্ড করছে। কতটুকু ক্রস সেকশন এরিয়ার উপরে আমার ফোর্সটা আমি দিচ্ছি, সেটাকে আমি বলতেছি টেনজাইল স্ট্রেংথ। তাহলে একক এরিয়ার উপরে কি পরিমাণ বল প্রয়োগে কোনো বস্তু ছিঁড়ে যায়, সেটাই তার টেনজাইল স্ট্রেংথ। তাহলে টেনজাইল স্ট্রেংথ রেশিওটা হচ্ছে ব্রেকিং লোড বাই ক্রস সেকশনাল এরিয়া। আমরা বলতে পারি ফোর্স রিকোয়ার্ড টু ব্রেক এ স্পেসিমেন ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া।
অর্থাৎ মোটা বা চিকন, অর্থাৎ কতটুকু এরিয়ার উপরে কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে। ওকে, তাহলে আমরা জানলাম টেনজাইল প্রপার্টিজ, ব্রেকিং লোড এন্ড টেনজাইল স্ট্রেংথ। নাও দ্য নেক্সট স্লাইড আমরা যদি একটু দেখি, টেনাসিটি। দেখো, tenacity can be defined by breaking load and the linear density of the specimen. Tenacity is a specimen will be expressed by as a gram per tex, linear per tex, Newton per tex, etc. Tenacity breaking load by linear density. দেখো একটু ডিফারেন্স, বলা হচ্ছে যে ইউনিট এরিয়া আর এখানে বলা হচ্ছে লিনিয়ার ডেন্সিটি। অর্থাৎ এটা ডেন্সিটির উপর ডিপেন্ড করছে আর এটা ফোর্স পার এরিয়ার উপর ডিপেন্ড করছে। ডেন্সিটিটা কিরকম, আমরা যদি ক্রস সেকশনাল এরিয়া বলি সেটা হচ্ছে এটা। কিরকম ক্রস সেকশনাল এরিয়াটা, আমরা যদি এটা একটা কলা গাছ, এটা যদি কেটে ফেলি বা এটা একটা ইয়ার্ন কেটে ফেলি, তাহলে এই যে সারফেসটা এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। বাট যখন আমরা ইয়ের কথা বলবো যে নেক্সট আমাদের যেটা ডেনসিটি, ডেনসিটি এটা পুরোটাকে বোঝাচ্ছে এটা যে কতখানি পুরুত্ব, অর্থাৎ কিভাবে বোঝাবো যে এটা পুরু নাকি ফাঁপা বা এটার ইয়েটা কত সেটাকে বোঝাচ্ছে। আর ক্রস সেকশনাল এরিয়া বলতে জাস্ট সারফেস এরিয়াটা কতখানি, আর ডেনসিটি এখানে এখানে পুরুত্ব, মোটা চিকন সবকিছুই বোঝাচ্ছে, যেটাকে আমরা ডেনসিটি বলছি। তাহলে দুটো কিন্তু দুটো বিষয়, একটা ইয়ার্নের ক্রস সেকশনাল এরিয়া বেশি হতে পারে কিন্তু তার ডেনসিটি কম হতে পারে, আবার একটা ইয়ার্নের ক্রস সেকশনাল এরিয়া বেশি সাথে ডেনসিটিও বেশি হতে পারে। আমরা যদি এটাকে ফাঁপা এবং ভর্তি এরকম চিন্তা করি সেক্ষেত্রেও কিন্তু এটা হয়তো অনেকখানি বোঝানো যাবে। যে মনে করে একটা হলো ফাইবার বা ফাইবার, এটা একটা পাইপ, তো পাইপের একটা ক্রস সেকশনাল এরিয়া আছে। আবার একটা যদি বাঁশ বলি, সেটা কিন্তু বাঁশ না বলে যদি অন্য কোনো ম্যাটেরিয়াল বলি, যে একটা লোহার দণ্ড, সেটাকে কাটলে কিন্তু সেটা পুরোটাই পুরু। ঠিক আছে, তো যাই হোক, তো ক্রস সেকশনাল এরিয়া, সারফেস এরিয়া এবং ডেনসিটি বলতে যেটা বুঝি আমরা সেটা তো যে পুরো কতটুকু রয়েছে সেটাকে আমরা বোঝাচ্ছি, সেটাকে লিনিয়ার ডেনসিটি বলছি। তো ব্রেকিং লোড পার লিনিয়ার ডেনসিটির উপরে যেটা হচ্ছে সেটা টেনাসিটি, এবং টেনজাইল স্ট্রেন যেটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়ার উপরে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করে সেটাকে ভাঙা হচ্ছে, সেটাকে আমরা বলতেছি tenacity. Here is two distinct difference between tenacity and tangential strain. Only depends on the cross sectional area and linear density. ঘনত্ব, পুরুত্ব। Now breaking extension. Breaking extension টা কি? ব্রেকিং এক্সটেনশন মানে কি, এক্সটেনশন মানে কি, এক্সটেনশন মানে হচ্ছে যে কোনো একটা কি হবে, এক্সটেন্ড করবে অর্থাৎ লম্বা হবে, তাই না? এক্সটেনশন মানে বৃদ্ধি প্রাপ্ত হওয়া। ব্রেকিং এক্সটেনশন তখন আমরা পড়েছিলাম ব্রেকিং লোড। ব্রেকিং লোড মানে কি, যে লোডের ফলে যতটুকু লোড প্রয়োগ করলে আমার একটা স্পেসিমেন ছিঁড়ে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি ব্রেকিং লোড। আর ব্রেকিং এক্সটেনশনটা কি, ব্রেকিং এক্সটেনশনটা হচ্ছে যে পরিমাণ টানার ফলে কোনো একটা বস্তু ছিঁড়ে যায় সেটাকে ব্রেকিং এক্সটেনশন বলছে। আমি বুঝাই একটু, যে এটা যদি একটা ফাইবার হয় এ থেকে বি, এটা অরিজিনাল লেন্থ এল। এখন এখানে এটাকে টানা হলো, পলিস্টার মনে করো, টানে সে অবস্থা সি তে গেল, এরপরে ছিঁড়ে গেছে, এখানে ছিঁড়ে গেছে, লস, ব্রেকিং। তাহলে ব্রেকিং এক্সটেনশন কত দূর পর্যন্ত হবে, সি পর্যন্ত, অর্থাৎ ছিঁড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। তাহলে এল ড্যাশ হচ্ছে আমার পরবর্তী লেন্থ, সেটাকে আমরা বলতেছি ব্রেকিং এক্সটেনশন। অর্থাৎ কতটুকুতে বি থেকে সি, এটা কিন্তু ইলংগেশন হয়েছে, তাই না? কতটুকু সি হচ্ছে সর্বশেষ পয়েন্ট, সেখানে গিয়ে ছিঁড়ে গেছে। তাহলে বলা হচ্ছে ব্রেকিং এক্সটেনশনটা কি, দ্য লোড রিকোয়ার্ড টু ব্রেক এ স্পেসিমেন ইজ ইউজফুল কোয়ান্টিটি, আমরা সেটা জানি, এন্ড কতটুকু লাগে। এন্ড ব্রেকিং এক্সটেনশন ইজ স্পেসিমেন ক্যান বি ডিফাইন্ড এজ অ্যাকচুয়াল দ্য পার্সেন্টেজ ইন ইনক্রিজ লেন্থ আপ টু ব্রেকিং। অর্থাৎ তার লেন্থের দিকে ইনক্রিজ হচ্ছে কতক্ষণ পর্যন্ত, ছিঁড়ে যাওয়া পর্যন্ত, সেই পরিমাণ যতটুকু বৃদ্ধিপ্রাপ্ত হলো সেটাকে আমরা ব্রেকিং এক্সটেনশন বলছি। So that it can be said that the length of specimen which extended for applying load before breaking is known as breaking extension, and it is usually expressed as a percentage. তাহলে কি, elongation at break by original length of the specimen। তাহলে elongation at break যদি আমরা বলি b by c, এবং অরিজিনাল লেন্থ অফ দ্য স্পেসিমেন a থেকে b গুণন 100, এই রেশিওটাকে আমরা ব্রেকিং এক্সটেনশন বলছি। ক্লিয়ার? তাহলে কোথায় ছিঁড়ে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি, কতটুকু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ছিঁড়ে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি ব্রেকিং এক্সটেনশন। ওকে, নাও
ইনিশিয়াল মডুলাস, 1 মিনিট, 1 মিনিট প্লিজ। ওকে, আমরা যেখানে ছিলাম যে ইনিশিয়াল মডুলাস, ইনিশিয়াল মডুলাসটা কি বলা হচ্ছে যে আমরা স্ট্রেস স্ট্রেন পড়েছি, তাই না, যে the ratio of stress and strain is termed as the initial modulus। তাহলে স্ট্রেস স্ট্রেন জানা লাগবে আমাদের, আমরা ফিজিক্সে পড়ে এসেছি, ফিজিক্স 1 2। The ratio of stress and strain is termed as initial modulus, but in textile science it is known as initial young modulus। মনে করো তো সবাই, একটু মনে আছে কিনা? So initial modulus of textile depends on the chemical structure, crystallinity, orientation, fiber, etc. স্ট্রেস কি, কোন একটা বস্তুর উপর যখন বল প্রয়োগে তার বস্তু ডিফর্ম হবে সেটা স্ট্রেস, আর স্ট্রেন সেটা যখন ছেড়ে যাবে তখন সেটাকে আমরা স্ট্রেন বলছি। আমরা এই দুটো ব্যাখ্যা করেছি, না দুটো ব্যাখ্যা করিনি, যাই হোক। তাহলে স্ট্রেন আমরা বলছি একটা বস্তুর উপরে যখন বল প্রয়োগ করা হবে তখন তার দুটো কাজ ঘটবে। ওকে, তো সেখানে বল প্রয়োগের ফলে বস্তু ডিফর্ম হবে এবং বস্তুটি তার লেন্থ অর্থাৎ শেপে পরিবর্তন হবে। সেটার দুটো পার্থক্যকে আমরা স্ট্রেস এবং স্ট্রেন বলছি, যে একক ক্ষেত্রের উপর কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে এবং সেই বল প্রয়োগের ফলে কি পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা ইনিশিয়াল মডুলাস বলছি। তারপরে যদি বলি ওয়ার্ক অফ রাপচার, ওয়ার্ক অফ রাপচার যেটা হচ্ছে সেটা হলো কিনা, রাপচার মানে কি, ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। তো এই ছিঁড়ে যাওয়ার ফলে ওয়ার্ক অফ রাপচার কি পরিমাণ কাজ হচ্ছে, আমরা একটু আগে পড়ে এসেছি, সেটা হলো এ থেকে বি যদি তার অরিজিনাল লেন্থ হয়, সি তে গিয়ে যদি সে ছিঁড়ে যায় তাহলে কি হচ্ছে, আমরা কাজের সূত্র কি জানি, কোনো একটা বস্তুকে যদি বল প্রয়োগের ফলে সেই বস্তুর স্মরণ ঘটে তাহলে সেটাকে আমরা বলতেছি, কি বলতেছি, কাজ। কিন্তু যদি স্মরণ না ঘটে বল প্রয়োগে তাহলে কিন্তু আমরা সেটাকে স্মরণ বলছি না। কাজের সংজ্ঞাই হচ্ছে কি, ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স গুণন ডিসপ্লেসমেন্ট, ফোর্স গুণন ডিসপ্লেসমেন্ট। তাহলে যে বল প্রয়োগে যখন বস্তুর স্মরণ ঘটবে তখনই কেবলমাত্র কাজ হবে। তাহলে ওয়ার্ক অফ রাপচার বলতে কেন বোঝাচ্ছি, তাহলে এখানে বল প্রয়োগ করা হয়েছে এ থেকে বি তে, বল প্রয়োগের ফলে তার অবস্থান কোথায় চলে গেছে, সি তে। তাহলে এখানে বল প্রয়োগ করা হয়েছে এবং অবস্থান পরিবর্তন হয়েছে তো সি পর্যন্ত, সেজন্য এটাকে আমরা বলতেছি ওয়ার্ক অফ রাপচার। তাহলে বি থেকে সি পর্যন্ত যেতে যে পরিমাণ কাজ করতে হয়েছে সেটাকে ওয়ার্ক অফ রাপচার বলা হচ্ছে। the energy required to break a specimen or total work done by breaking a specimen is termed as work of rupture। ক্লিয়ার? তাহলে কি, সহজ কথা, তাহলে বি থেকে সি তে যেতে কাজ করতে হয়েছে, তাহলে কি পরিমাণ কাজ করতে হয়েছে সেটাকে আমরা বলতেছি work of rupture। So if forces have applied and increase the length of a specimen in a small amount of dl, then we have work is equal done is equal to force গুণন displacement। তাহলে ওয়ার্ক অফ রাপচার বোঝা গেছে। তাহলে যখন বল প্রয়োগে বস্তুর কি হচ্ছে, স্মরণ ঘটছে তখন কাজ। তাহলে এখানেও আমাদের লেন্থে কি হচ্ছে, আমাদের বল প্রয়োগকে স্মরণ ঘটতেছে, তাই না? ওকে, তাহলে ইনিশিয়াল মডুলাস, ওয়ার্ক রাপচার হলো। এরপরে যদি আমরা যাই পরবর্তী স্লাইডে, আমাদের কিছু সংজ্ঞা রয়েছে আরো, সেগুলো হচ্ছে ইলাস্টিক রিকভারি অ্যান্ড ক্রিপ। ইলাস্টিক রিকভারি আমরা যদি বলি সেটা হলো কোনো একটা রাবার টেনেছো না তোমরা, রাবার টেনেছো না, তো রাবার টানলে কি হয়, তো মনে করো এটা একটা রাবার এ থেকে বি, তো এটাকে যখন সি পর্যন্ত টানতেছি এবং ছেড়ে দিচ্ছি, এটা সি ম্যাক্সিমাম এক্সটেনশন ধরে নিলাম, সি ছেড়ে দিচ্ছি, সেটা আবার বি পজিশনে চলে যাচ্ছে, তাই না? অর্থাৎ রিকভার করছে, যে পরিমাণ ইলাস্ট্রেশন বা এক্সটেন্ডেড হচ্ছে সেটাকে সে আবার রিকভার করছে, সেজন্য সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক রিকভারি। কি বলা হচ্ছে, the power of recovery from an immediate extension is called elastic recovery। Elastic recovery of fibers depend upon fiber type, fiber structure, type of molecular bonds and crystallinity of the fiber। এগুলো সবগুলো আমরা বুঝে আশা করি। So elastic recovery can also define as elastic extension again is total extension
বা এক্সপ্রেস এস এ পার্সেন্টেজ, তাহলে ইলাস্টিক এক্সটেনশন বাই টোটাল এক্সটেনশন। তাহলে ইলাস্টিক এক্সটেনশন কোনটা দেখো, এখানে আরেকটু কথা আছে। সি পর্যন্ত সে ব্যাক করে যায়, সি থেকে যখন আরো টানবো মনে করো ডি পর্যন্ত, এই পর্যন্ত টানলে সে আর আগের অবস্থায় ফিরে যায় না। অর্থাৎ সি পর্যন্ত একটা বস্তুর একটা মনে করো রাবারের অরিজিনাল লেন্থ হচ্ছে এ থেকে বি, এটা তার অরিজিনাল লেন্থ, এটাকে টানলে সি পর্যন্ত বাড়ে এবং সি থেকে ছেড়ে দিলে সে পুনরায় বি তে চলে যায়, আগের অবস্থায় ফিরে যায়। কিন্তু বল প্রয়োগে যদি আমরা আরো এটাকে টানি, টেনে মনে করো ডি পর্যন্ত নিলাম, সি থেকে ডি পর্যন্ত নিলাম, তখন কিন্তু সেটা আর আগের অবস্থায় ফিরে যাচ্ছে না, তখন সেটাকে আমরা কিন্তু বলছি না, অর্থাৎ ডি তে গিয়ে এসে ছিঁড়ে যাচ্ছে। তাহলে টোটাল এক্সটেনশন আমাদের কোনটা, এ থেকে ডি পর্যন্ত পুরোটাই টোটাল এক্সটেনশন, অর্থাৎ এখানে ছিঁড়ে যাচ্ছে, স্পেসিমেন ব্রেক হচ্ছে। তাহলে এ থেকে ডি পর্যন্ত পুরোটাই আমার টোটাল এক্সটেনশন নিচে। আর ইলাস্টিক এক্সটেনশন কোনটা, বি থেকে সি পর্যন্ত আমার অনলি ইলাস্টিক এক্সটেনশন। তাহলে ইলাস্টিক রিকভারিটা কি বলা হচ্ছে, ইলাস্টিক এক্সটেনশন বাই টোটাল এক্সটেনশন গুণন 100, মানে হচ্ছে যে এক্সটেনশন পর্যন্ত অর্থাৎ টেনে যতখানি বাড়ানো পর্যন্ত ছেড়ে দিলে সে অরিজিনাল শেপে চলে যায়, সেটাকে আমরা বলতেছি ইলাস্টিক রিকভারি। ওকে, এরপরে যদি আসি ক্রিপ। ক্রিপ ক্রিপ মানে কি, ক্রিপ মানে আমরা জানি কি, ভাঁজ। আমাদের ন্যাচারাল ফাইবার গুলোতে সাধারণত ক্রিপ হয় আমরা যখন কাপড় টাপড় বুনি। মনে করো তোমার কাছে ওভেন ফেব্রিক আছে না, সেই ওভেন ফেব্রিক পুরাতন যদি তুমি খোলো হাতে, খুললে কি হবে, তুমি দেখবা যে ভাঁজ 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 হয়ে গেছে, ঠিক আছে, তো সেটাকে আমরা ক্রিপ বলছি। তো এই ধরনের ক্রিপ টেক্সটাইল ফেব্রিকে যখন নিটিং উইভিং করা হয় সেক্ষেত্রে পড়ে যায়। তো ক্রিপ এখন আমরা কাকে বলছি, বলা হচ্ছে when load is applied in textile fiber an instantaneous strain is occurred in the fiber and after the strain the fiber will be lowered and with passing the time and means slow deformation will be occurred। মনে করো তুমি তোমার যে কটনটাকে ভাঁজ করছো, ভাঁজ করার ফলে এটা প্রেস করছো, তো প্রেস করে ছেড়ে দিলে সে একটু রিকভার করবে কিন্তু সেই ভাঁজটা থেকে যাবে, তো সেটাকে আমরা বলতেছি ক্রিপ। and this type of behavior of textile fiber is known as creep। তাহলে কি হচ্ছে, যখন আমরা ফোর্স করছি, বল প্রয়োগ করছি, ফাইবার উইল বি স্ট্রেন, অর্থাৎ শেপের চেঞ্জ হচ্ছে, ডিস্টরশন ঘটছে। যখন শেপের চেঞ্জ হলো তখন সেটাকে যখন ছেড়ে দিচ্ছি সেটা অল্প পরিমাণে ডিফর্ম হলো, অর্থাৎ পুরোপুরি আগের অবস্থায় ফিরে গেল না। যেমন আমরা যখন শার্ট ভাঁজ করি হাতের কলারে, তখন কিন্তু সেখানেও ক্রেপ সৃষ্টি হয় বা ভাঁজের সৃষ্টি হয়। সো দিস টাইপ অফ বিহেভিয়ারকে সাধারণত আমরা ক্রিপ বলছি। এন্ড দ্য ফরমেশন অফ ক্রিজ অন দ্য ক্লোথ ডিপেন্ডস অন দ্য বিহেভিয়ার অফ দ্য ফাইবার। বিশেষ করে ন্যাচারাল যে সমস্ত ফাইবার গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সাধারণত ক্রিপ হয়। তো 100% কটন চেনার এটাও কিন্তু আরেকটা উপায়, যে ফেব্রিকে ক্রিপ পড়বে, ভাঁজ পড়বে যখন, তখনই বুঝবা যে ওটা 100% কটন। সিদ্দিকুর কি বলতে চাও? জি স্যার, ছোট্ট একটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে যে এ থেকে সি পর্যন্ত যখন আমি ফেব্রিকটা বা ফাইবারটা টানলাম, যখন বৃদ্ধি পাইলো, তখন আহ, আমি, হ্যাঁ স্যার, একটু একটু যদি আগের মতো একটু দেখাইতেন। হ্যাঁ, এ থেকে বি তারপরে সি। তো আমি এ থেকে সি পর্যন্ত টেনে নিয়ে আসলাম, এটা বৃদ্ধি পাইলো, যখন এটা ছেড়ে দিলাম তখন বি থেকে একটু একটু বড় হইলো। তো এখানে এটাকে কি স্যার আমরা ওই যে ইলংগেশন বলবো এটাকে, এই যে একটু বৃদ্ধি পাইলো যেটা? এলঙ্গেশন অবশ্যই বলবো। দেখো এখানে আমি যেটা তোমাকে বোঝাতে চেয়েছি, তোমার প্রশ্ন ঠিক আছে, যে এ থেকে বি পর্যন্ত অরিজিনাল লাইন, যখন সি তে টেনে দিলাম সেটা অবশ্যই ইলংগেশন, ঠিক আছে, কিন্তু সি থেকে ছেড়ে দিলে সেটা সে আগের অবস্থায় বি তে চলে যাবে, একটু বাড়বে না, অরিজিনাল লেন্থে চলে যাবে, তখন সেটাকে আমরা ইলাস্টিক ইলংগেশন বলছি। বাট তুমি যেটা বলতেছো যে একটু থেকে যাবে, যখন ডি তে নিয়ে যাচ্ছি বা ডি তে যখন নিয়ে গেলে ছেড়ে যাচ্ছে, তখন সে সেটা কিন্তু ডির একটু কম হয়ে থাকে, অর্থাৎ সি এর একটু বেশি হয়ে থাকে, আগের অবস্থায় যাচ্ছে না, অর্থাৎ এটাকে আমরা বলতেছি টোটাল ইলংগেশন বা ইলাস্টিক, এটাকে তুমি ইলংগেশন বলতে পারো। বাট সি পর্যন্ত যেটা, সেটা যখন তার আগের অবস্থায় পুরোপুরি ভাবে ফিরে যাবে, তখন সেটাকে আমরা বলতেছি ইলাস্টিক ইলংগেশন, অর্থাৎ তার আগের অবস্থায় ফিরে যাচ্ছে সে, রাবারের মতো ইলংগেশন হচ্ছে কিন্তু ছেড়ে দিলে সে আগের অবস্থায় চলে যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে আমরা পেরেছি। আরেকটু পরে আবার দেখব। এটা যেটাতে হচ্ছে স্যার একদম ফিরে যায়।
ওকে, ক্রিপ গেল, ইলাস্টিক ইলংগেশন গেল। দেখো ক্রিপ দুই প্রকার আমরা জানি, টেম্পোরারি ক্রিপ এবং পার্মানেন্ট ক্রিপ। টেম্পোরারি ক্রিপ যেগুলো ওয়াশ ক্যালেন্ডার করলে অর্থাৎ ধুয়ে টুয়ে ক্যালেন্ডার করলে চলে যায় ধুইলে, বাট পার্মানেন্ট ক্রিপ যেগুলো সাধারণত ধুইলেও চলে যায় না। বিশেষ করে যখন প্লাস্টিক ডিফরমেশন ঘটবে তখন সাধারণত এই ধরনের ক্রিপ হয়ে থাকে। আর যখন ইলাস্টিক ডিফরমেশন বা ইলংগেশন হবে তখন টেম্পোরারি ক্রিপ হয়। আর পার্মানেন্ট ক্রিপ যেটা সেটা তখন ওই যে চলে যায় না, অর্থাৎ যতবার তুমি আয়রন করো না কেন তখন সেটা আগের অবস্থায় থেকে যায়, সেটাকে আমরা প্লাস্টিক ডিফর্মেশন বলছি বা পার্মানেন্ট ক্রিপ বলছি। ওকে, সাধারণত ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে হয়। ফ্যাক্টরস এফেক্টিং দ্য রেজাল্ট অফ টেনজাইল টেস্টিং। তো এই টেনজাইল টেস্টিং এর ক্ষেত্রে কোন কোন বিষয় বা ফ্যাক্টরস আছে যারা প্রভাবিত করতে পারে? ওকে, তো আমরা জানি যে কটনকে ভিজালে তার শক্তি বৃদ্ধি পায়, তাই না? তাহলে এর শক্তি বৃদ্ধি পায়, তাহলে এটা একটা প্রভাবক, এটা নিয়ন্ত্রণ করছে। তেমনি তাহলে এরকম কিছু প্রভাবক বা এরকম কিছু ম্যাটেরিয়ালস, এরকম কন্ডিশনের কথা জেনে নেওয়া যাক। প্রথমত ম্যাটেরিয়ালস এন্ড ইটস কন্ডিশন, অর্থাৎ ম্যাটেরিয়ালটা কি অবস্থা আছে, দ্য কেমিক্যাল ট্রিটমেন্ট টু হুইচ ইট হ্যাজ বিন সাবজেক্টেড, কিরকম কেমিক্যাল মেকানিক্যাল ট্রিটমেন্ট, অ্যামাউন্ট অফ ময়েশ্চার দ্যাট ইজ কন্টেইন, টেম্পারেচার ইন টেস্টিং অ্যাটমসফিয়ার কিরকম রয়েছে, ময়েশ্চার কিরকম রয়েছে, অ্যারেঞ্জমেন্ট এন্ড ডাইমেনশন অফ দ্য স্পেসিমেন। দেখো অনেক সময় এটা লক্ষণীয়, একটা কাগজের কথাই যদি বলি, লম্বালম্বি ভাবে কিন্তু কাগজটা ছিঁড়তে চায় না, বাট যখন কাগজটাকে ভার্টি অর্থাৎ অপর লম্বালম্বি ভাবে যখন ছাড়া অন্যভাবে তুমি ছিঁড়বা মাঝামাঝি পর্যায়ে, তখন সেটা কি ফটাস করে ছেড়ে যাবে বা হাত দিয়ে টেনে ছিঁড়তে পারবা। বাট একটা খাতার পাতাকেই তুমি যদি লম্বালম্বি বরাবর টানতে চাও, দেখো সেটা কিন্তু অনেক শক্তি সঞ্চয় করছে, বাট এটাকেই যদি তুমি উম মাঝামাঝি বরাবর ছিঁড়তে চাও সেটা কিন্তু তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, অ্যারেঞ্জমেন্ট এন্ড দ্য ডাইমেনশন অফ দ্য স্পেসিমেন। এবং কি পরিমাণ ডাইমেনশন বলতে মোটা চিকন বোঝাচ্ছে, নেচার এন্ড টাইমিং অফ দ্য টেস্ট, কি ধরনের টেস্ট এবং কত সময় ধরে করা হচ্ছে, টাইপস অফ টেনজাইল টেস্টিং ইনস্ট্রুমেন্ট, কি ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা, না সরি, তাহলে ফ্যাক্টরস আমরা তিনটাকেই বলছি, ম্যাটেরিয়ালস এন্ড কন্ডিশন, অ্যারেঞ্জমেন্ট এন্ড ডাইমেনশন, নেচার এন্ড টাইমিং অফ দ্য টেস্ট, এগুলোর উপরে সাধারণত একটু প্রভাবিত হয়। এরপরে যদি আমরা আসি টাইপস অফ টেনজাইল স্ট্রেংথ ইনস্ট্রুমেন্ট, কি কি টেনজাইল স্ট্রেংথ ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা টেনজাইল টেস্টিংটা করতে পারি, সেই সমস্ত ইনস্ট্রুমেন্টের ভিতরে যেমন রয়েছে কেমব্রিজ এক্সটেনশন মিটার, স্কট ইনক্লাইন প্লেন টেস্টার, ক্লিফ টেস্টার, প্রেসলি ফাইবার স্ট্রেংথ টেস্টার, ইনস্টন টেনজাইল স্ট্রেংথ টেস্টার, লি স্ট্রেংথ টেস্টার। লি স্ট্রেংথ টেস্টারটা আমরা জানি, ইনস্টনটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে আছে বাংলাদেশে, থার্ড পার্টি ল্যাব বিভিন্ন ইউনিভার্সিটিতে সবখানেই আছে, আমাদের সম্ভবত নাই। যাই হোক, তো স্যার মেথডস অফ এখানে প্রিন্সিপাল। হ্যালো হ্যাঁ, স্যার, এই যে স্যার স্ট্রেন্থ আর হচ্ছে টেনজাইল স্যার, এই দুইটা শব্দ আসলে কেমন স্যার? এটার মানে কোনটা? ডিফারেন্স বা আসলে স্ট্রেংথ এবং টেনজাইল ঠিকই তো আছে, সমস্যা তো হ্যাঁ নাই হ্যাঁ এখানে। স্ট্রেংথ বলতে বোঝাচ্ছে টেনজাইল স্ট্রেংথ, স্ট্রেংথ বলতে তো নানা প্রকার স্ট্রেংথ হতে পারে, তাই না? আচ্ছা তো সেটা কোন হ্যাঁ হ্যাঁ ধর্মের স্ট্রেংথ সেটার সামনে সেই নামটা যুক্ত করে তখন আমরা সেটাকে সেই নামকরণ করছি। যেমন সেটা যদি টেনজাইল হয় তাহলে টেনজাইল স্ট্রেংথ, ঠিক আছে না? এটা যদি আরো অন্য কোন স্ট্রেংথ বের করি তাহলে সেটার নাম প্রথমে দিব। ওকে, এগুলোতে আবার যাব। যে যেহেতু আমরা আজকে ওকে স্যার টেনজাইল বুঝতে স্ট্রেন পারছি। নিয়ন্ত্রণ করছি, অর্থাৎ বল প্রয়োগের ফলে কোন একটা ফোর্স অ্যাপ্লাই করার ফলে, লোড অ্যাপ্লাই করার ফলে কোন একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল কি ধরনের বিহেভিয়ার দিচ্ছে সেটাকে কিন্তু আমরা হুম, টেনজাইল বিহেভিয়ার বলছি। তো সেটা যখন স্ট্রেংথে বুঝতে প্রকাশ বুঝতে করছি পারছি। তখন সেটাকে টেনজাইল স্ট্রেংথ বলছি, সেটা যখন ইলংগেশনে প্রকাশ করব সেটাকে ইলংগেশন হবে বা যে টার্মসে প্রকাশ করব। ওকে, বুঝতে পারছি স্যার। মেথডস রাইট। অফ প্রিন্সিপাল অফ টেনজাইল এক্সপেরিমেন্ট, টেনজাইল টেস্টিং এর জন্য আমরা অনেকগুলো মেশিনের নাম শুনলাম, সেগুলো মেশিন এবং সেগুলো প্রত্যেকটাই কোনো না কোনো প্রিন্সিপালে কাজ করে। তো আমাদের সেই প্রিন্সিপাল গুলো জানতে হবে, আমরা অনেক আগে থেকে জেনে এসেছি, তারপরেও আবার জানবো। সেটা হচ্ছে যে সিআরএল মেথড সবচেয়ে কমন মেথড আমাদের, আমরা জানি যে কনস্ট্যান্ট রেট অফ লোডিং, মানে হচ্ছে যে এখানে স্পেসিমেনের ওখানে লোড বাড়াবো, অর্থাৎ গাছের ডালে যদি একটা তুমি দড়ি বেঁধে দাও এবং সেই দড়িতে তুমি কি নিচের দিকে মনে করো ইট ঝুলাচ্ছ, একটার পর একটা ইট ঝুলাচ্ছ, ফিজিক্স ল্যাবে যেমন আমরা নিক্তির সাহায্যে এক্সপেরিমেন্ট করি, যে এক পাশে দিয়ে ফাইবার বা ইয়ে দিয়ে আরেক পাশে কি আমরা চিপস দিচ্ছি, অর্থাৎ ওজন বাড়াচ্ছি একটু 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 করে, যে কখন ব্যালেন্স হচ্ছে, ঠিক সেরকম যে কনস্ট্যান্ট রেট অফ লোডিং মেশিনটা যেভাবে কাজ করে সিআরএল মেথডে, সেটা অবশ্যই দুটো জ থাকছে, J1 এন্ড J2, আপার জ এন্ড লোয়ার জ। J2 সাধারণ, J1 সাধারণত ফিক্স থাকে, J2 সাধারণত মুভেবল হয়। তো সেখানে কি করা হচ্ছে যে কনস্ট্যান্ট রেট অফ লোডিং এর ক্ষেত্রে
আমরা যদি দেখি বলা হচ্ছে স্পেসিমেন ইজ গ্রিপড বিটুইন টু জস, টপ জ হুইচ ইজ ফিক্সড এন্ড বটম জ হুইচ ইজ মুভেবল। এটা সবসময় মুভেবল হয়। এন্ড দ্য লোড অফ দ্য, এমন কিন্তু কোনো কথা নাই যে এটাকে মুভেবল হতে হবে। কনস্ট্যান্ট রেট অফ ইলংগেশন যখন আসবে তখন, বা লোডিংটা উপরের দিকে তো সাধারণত হয় না, কনস্ট্যান্ট রেট অফ ইলংগেশন যখন, সেটা কিন্তু J1 ও বাড়তে পারে, কোনো সমস্যা নেই। The load specimen is initially 0 but increases at the constant rate. আস্তে আস্তে বাড়ে, মানে 1 2 3 4 একটা constant meaning এ, by adding constant rate of weight at a container which is attached the bottom jaw may increase the load gradually. Thus constant rate of flow gives the constant rate of loading and the function is applied force is to be extended specimen until the breaks, যখন ছিঁড়ে যাবে তখন এখানে কি পরিমাণ লোড দেওয়া হলো সেটা ক্যালকুলেট করব। এটা লোডের উপর বেস করে কিন্তু আমরা ক্যালকুলেট করছি, সেজন্য বলা হচ্ছে কনস্ট্যান্ট রেট অফ লোডিং। ওকে, নেক্সট কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন। এখানেও একইভাবে, এখানে যেটা হচ্ছে যে এক্সটেনশনটা কিরকম হচ্ছে সেটার উপর, অর্থাৎ এখানে এক্সটেনশন করা হচ্ছে একটা স্ক্রু মেকানিজমের মাধ্যমে, সেখানে এক্সটেনশনটা সেখানেও হচ্ছিল, সেখানে এক্সটেনশনটা হচ্ছিল লোডের মাধ্যমে। বলা হচ্ছে a specimen is gripped between two jaws, top jaw and bottom jaw, okay, and which is fixed bottom jaw is movable to the downward direction at constant velocity by means of a screw mechanism. তো এটা একটা স্ক্রু মেকানিজমের মাধ্যমে, স্ক্রুকে যখনই পেস দিচ্ছ তুমি, এটা এক ঘাট করে নিচে নামছে, এক পেস মারতেছো এক ঘাট নিচে নামতেছে, এক পেস মারতেছো এক ঘাট, অর্থাৎ তুমি এখানে ম্যানুয়ালি ফোর্স দিচ্ছ। তো এইখানের এক্সটেনশনটা কিভাবে হচ্ছে, এটা কিন্তু একটু টেনে টেনে হচ্ছে, অর্থাৎ একটা স্ক্রু মেকানিজমের মাধ্যমে তুমি করছো, আর আগেরটাতে সেটা লোড ছিল, সরাসরি লোড অ্যাপ্লাই করছো। তো এখানে যে J1 অথবা J2 এটা তুমি মেকানিক্যালি করতে পারো অটোমেটিক মেশিনের সাহায্যেও। তো J1 3 বা J4, এখানে J3 4 কেই যে বটম ঝোঁকেই যে ফিক্স করতে হবে বা মুভেবল হতে হবে এমন কথা নাই, তো এখানে J3 ও কিন্তু মুভেবল হতে পারে, J4 ফিক্স থাকতে পারে, স্ক্রু মেকানিজম উপরের দিকে হতে পারে, নো ম্যাটার। So initially the tension of the specimen is 0, but when the bottom jaw moves downward at constant rate, the specimen is extended and increase in tension develop until the species break down. So এখান থেকে স্ক্রু মেকানিজমে আমরা কত লোড অ্যাপ্লাই করছি সেখান থেকে জেনে যাব। CRE, constant rate of elongation বা extension, ওকে, এক্সটেনশনের উপর বেস করে। আর একটা রয়েছে আমাদের, আমরা সেটা খুব কম জানি, আমরা যেটা থিওরি ল্যাব এক্সপেরিমেন্ট করলাম সকালবেলা, সেটা হচ্ছে এই কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স। এটা আমরা কিন্তু সেভাবে জানি না, সবচেয়ে বেশি আমরা যেটা জানি সেটা হচ্ছে CRE এবং CRL। কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্সটা কি, বলা হচ্ছে যে একই সিস্টেম, এখানেও বলা হচ্ছে যে the skin of breaking stand was mostly widely used measure of yarn quality in addition of the force influencing the yarn stand the size of skin। অর্থাৎ আমরা কি সাধারণত এই মেশিনের সাহায্যে বা এই প্রিন্সিপলের সাহায্যে আমরা ইয়ানের স্ট্যান্ড নির্ণয় করে থাকি, এবং সেটার সাইজ হিসেবে আমরা স্কিন যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ ওয়ান লিকে বলা, বা লিয়ের অপরই নাম হচ্ছে স্কিন, এই স্যাম্পলটাকে এই ফর্মে আমরা টেস্ট করে থাকি। যারা প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা সাধারণত 120 ইয়ার্স যেটা ওয়ানলি আমরা ইউজ করে থাকি, উইন্ডিং 80 টার্নস, সকালবেলা কে জানি বলছিল যে স্যার 80 টার্নস, হ্যাঁ প্রায় 80 টার্নস, তো যদিও সেটা ডিপেন্ড করে ডায়ামিটারের উপর। তো যখন এখানে পার মিটার যেটা ডায়ামিটার হবে 54 ইঞ্চি বা 1.5 ইয়ার্স, তখন তোমাকে 80টা টার্ন নিতে হবে, অর্থাৎ তোমার যে র্যাপেলের ডায়ামিটার সেটা হতে হবে তোমাকে 54 ইঞ্চি, তখন কিন্তু তোমার 80 টার্নে 120 ইয়ার্স আসবে। দিস ইজ ভেরি সিম্পল, তুমি ডায়ামিটার যত দিবা তত দিয়ে 120 কে ভাগ দিয়ে দিবা, তাহলে বা ইটস এ ক্যালকুলেশন। সো ইটস ডিপেন্ডস অন, যেহেতু এটা অ্যাডজাস্টেবল, সো তুমি এখানে 120 নাও আর 200 নাও, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট, তোমার যেরকম ডায়ামিটার হবে সেরকম করে তুমি নিবা। সো দ্য ডিউরিং এ টেস্ট দেয়ার 160 স্ট্যান্ডস 70 ইঞ্চি লেন্থ সাধারণত হয়ে থাকে এরকম 160টা এরকম স্টান এক ক্ষেত্রে, মানে রোপ পাকানো হয়, অর্থাৎ কিরকম পাকানো হবে আমি একটু যদি, এরকম হবে, ঠিক আছে, যাই হোক। সো দা ডিফারেন্স সিস্টেম রয়েছে, এটাতে ডিফারেন্ট সিস্টেমের মাধ্যমে, বাট মূল কথা হচ্ছে, আমরা একটু মূল কথায় যাব, সেটা তখন তোমাদেরকে বলেছিলাম যে ট্রাভার্স মোশনের মাধ্যমে দেখো সেম জিনিস তোমাদের সিম্পলি বুঝাই, যে তোমরা যদি এটা একটা চাকা বা লিভার, সেই লিভারের এখানে একটা তোমাদের কাছে, তোমরা সবাই চেনো, চেনো গুণা, বা আয়রন তার চেনো, আয়রন তার তো সবাই চেনো। হ্যাঁ স্যার। তো এক খণ্ড মনে করো এখানে একটা সুতা, এই সুতার সাহায্যে এখানে একটা আয়রন যুক্ত, এই পর্যন্ত সুতা, এখানে তুমি কি করছো, একটা
আয়রন তার যুক্ত করে দিছো। ওকে, এই আয়রন তারের নিচে মনে করো আয়রন তার যুক্ত করে দিয়েছো, নো ম্যাটার। এখন এই কপি কলের এই পাশে যখন তুমি সুতাটাকে টানবা, এই সুতাটাকে টানবা, তখন তোমার সুতাটা এদিকে আসলে আয়রন তারটা কি হবে? এটা আস্তে আস্তে সরে যাবে, এরকম করে উঁচু হবে, তাই না? তার অবস্থান কি হবে? এরকম হবে। তাই হবে কি না? বুঝো নাই? মনে করো হ্যাঁ এটা স্যার, একটা কপি কল। হ্যাঁ বুঝতে পারছি স্যার। কপি কলে এখানে একটা সুতা লাগানো আছে। এটা একটা সুতা, সুতার এই মাথায় একটা গুনার তার অর্থাৎ আয়রন তার লাগানো আছে। এটা সলিড, এটা সুতা না। ওকে, তো এখন যখন তুমি এই সুতা ধরে টানবা, এটা তো উপরে উঠবে, তাই না? এটা তো আর উপরে উঠতে পারছে না কপি কলের কারণে। তখন সেটা কি হচ্ছে, মানে এটা তো আর ফ্লেক্সিবল না যে এটা এই সুতার সাথে এদিকে চলে আসবে। তখন সেজন্য সে কি করছে, কপি কলটা ঘুরছে। ঘুরলে কি হচ্ছে, তার অবস্থানটা এখান থেকে যত টানছে, অবস্থানটা এখান থেকে কপি কলটা ঘুরছে এবং তার অবস্থানটা সর্বোচ্চ এরকম হতে পারে। ওকে, সকালে যেটা বলছিলেন। সকালে যেটা বলছিলাম এরকম হতে পারে। Yes. তাহলে হ্যাঁ স্যার এই যে ওইটাই। কাটাটা, এই যে আয়রন তারটা বা আয়রন ওয়্যারটা, মানে যেটাকে গ্রাম্য অঞ্চলে আমরা গুনা বলি থাকি, ঠিক আছে? যাই হোক, এই যে আয়রন ওয়্যারটা, তো এটার যে এটা একটা পয়েন্টার বা কাঁটা হিসেবে কাজ করছে। তাহলে যে কাঁটায় যখন এখানে যে স্কেলটা থাকবে, যেখানে ছিঁড়ে যাবে সেটাই তার রেঞ্জ। বলা হচ্ছে, দেখো যে it works following by the system named constant rate of traverse, যে ট্রাভার্সিং হয় পুলিতে। এখন এখানে বলা হচ্ছে constant rate of specimen clamped upper jaw J1 and lower jaw J2 same ভাবে, and J1 is attached to a steel tap which is runs over a small pulley of radius R। ওই যে কপি কল যেটাকে বলছে, একটা পুলির উপরে সে কি করছে, স্টিল ট্যাপ রান করছে, যেটা রেডিয়াস R যদি আমরা ধরি, এই যেখানে যে পুলিটা আছে, ওকে, এটা রেডিয়াস R, দিস ইজ J1 এন্ড J2। এখানেও স্ক্রু মেকানিজমের মাধ্যমেই উঠাবো, কিন্তু এক্সট্রা যে ফিচার সেটা হচ্ছে একটা পয়েন্টার, সেটা কোথায় যাচ্ছে। So J2 is given constant rate of traverse the downward direction by means of screw mechanism, and a small pulley is pulled round. In doing so, things the pendulum P is vertical. Okay, P vertically হবে, and the let the mass of the pendulum M যদি হয়, এখানে পেন্ডুলাম মানে নিচে একটা ভর যুক্ত করা আছে, and a center of the gravity are from the pivot and a small pulley। তো এখানে যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি, এই কোণটা যদি থিটা হয়ে থাকে, এটা যদি আর হয়ে থাকে এবং এই ডিসটেন্সটা যদি আর হয়, তাহলে এখান থেকে পুলির অবস্থান আগের ইয়া থেকে কত দূরে সরে যাচ্ছে, সেটা যদি এক্স হয়, তাহলে আমরা বলতে পারি এফ জি ইজিক্যাল টু এম জি সাইন থিটা, বল গুণন ভর, ঠিক আছে? সেটাকে আবার আমরা এম জি সাইন আর সাইন থিটা বলতে পারি। এফ মানে হচ্ছে যে যেখানে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। ওকে, দেন so applied force on the tap and values of mgr are constant। আমরা জানি যে mg অর্থাৎ অভিকর্ষ বল রয়েছে আমাদের, আর তো রেডিয়াস আমরা জানি, সেটাকে f সমানুপাতিক sin থিটা হিসেবে থিটার মানটা মেপেও আমরা স্যার অভিকর্ষ তো বড় হাতে জি, এমজি জি, না, যেটা জি, মহাকর্ষ জি। ওটা কি ছোট হাতের এমজি স্যার? জি হ্যাঁ, mg। এখান থেকে f sin থিটা থেকে আমরা সহজে ভ্যালুটা বের করতে পারি। তুমি যদি চাও বল কতটুকু প্রয়োগ করা হলো অর্থাৎ কোণের উপর ডিপেন্ড করে তুমি বের করতে পারো। এইখানে যে কোয়াড্রান্ট স্কেলটা রয়েছে সেটা কিন্তু এই কোণের উপরই বেস করে রয়েছে। ওকে, এখানে এটা কিন্তু আমাদের চারটা কোয়াড্রান্ট রয়েছে না, চারটা 90 90 90 90 180, হ্যাঁ, সেই একটা কোয়াড্রান্ট হচ্ছে এখানে। ওকে, তাহলে সেটার উপর স্যার বেস করে, ওটা তো টোটাল 360 হ্যাঁ টোটাল 360 90 90 করে, তাহলে এখানে একটা কোয়াড্রান্ট 90 থাকে, সেটার উপর বেস করে আমাদের পয়েন্টারটা আমাদেরকে বলছে যে এটার স্ট্রেংথ কত। ওকে, মেকানিজমটা বোঝা গেছে তোমাদের? ওকে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, এরপরে যদি কেটে যাবে আবার জয়েন করো। এরপরে আমরা আরেকটা টেস্ট জানবো, এটাও আমরা জানি না সম্ভবত, সেটা হচ্ছে বালাস্টিক টেস্ট অর ইমপ্যাক্ট টেস্ট। তো বালাস্টিক অর ইমপ্যাক্ট টেস্ট যেটা, সেটা হচ্ছে আমরা ফিজিক্সে বোধহয় প্রজেক্টাইল পড়েছি, প্রজেক্টাইল যে বন্দুক থেকে যখন গুলি বের হয়ে যায়, তো সেটার একটা প্যারাবোলা পথ অতিক্রম করে, হ্যাঁ এরকম। তো যাই হোক, তো বালাস্টিক টেস্টটাও আমরা সে ধরনেরই একটা টেস্টের করব, যে বলা হচ্ছে ইমপ্যাক্ট টেস্ট ইউজ টু মেজার দ্য ওয়ার্ক রাপচার। আমরা পড়ছিলাম না যে ওয়ার্ক রাপচার কখন হবে, যখন ডিসপ্লেসমেন্ট হবে